তথ্যের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত। প্রকাশিত হলো গোপালকৃষ্ণ শর্মার বাংলা স্ল্যাং অভিধান সমাজতাত্ত্বিক অধ্যয়ন। বাধা টুটাইয়ে তুমি করো প্রাণ বলে করো প্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো না মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। যারা কষ্ট করে এসেছেন আমার অনুষ্ঠানে, আমি সাধারণ মানুষ, কিন্তু বলাটারও অফিস আমার নেই যাবে অসুবিধাই হয় বলতে, দু চারটে কথা বলছি। ভাষাবিজ্ঞানের বিষয়টা আসলে আমার চর্চার বিষয় নয়, আসলে মূলত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, নেহাতি খুব বিভিন্নভাবে বিভিন্নজনের অনুপ্রেরণা বিভিন্ন পরিস্থিতির উপরে করতে গিয়ে আর কি বিষয় তো আমি বলি কামতাপুরি মুভমেন্ট পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের আলোচনীয় বিষয়। কামতাপুরি মুভমেন্টের উপর আমি আসলে বিষয়টা আমাদের পছন্দ হয়, ওদের দাবি যৌক্তিকতা যা আমার পছন্দ হয়নি বিষয়টা। আমি ওরা যেসব ঐতিহাসিক তথ্য প্রমাণ বা সাংস্কৃতিক যেসব দাবিগুলো করছে সেগুলো আমার একটা তার মধ্যে ভ্রান্তি আছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক, সেগুলো অনুসরণ করা শুরু করি, মানে মনে করে যদি আমি বলতাম লেখা দরকার। আমি বিভিন্ন জিনিস করতে গিয়ে এখন মূলত ভাষাভাত্তিক বিষয়টা এই বিষয়ে খুব জরুরি, তো ভাষাভাত্তিক বিষয়টা বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করা শুরু করি। বিষয় হলো অভিধান করতে গিয়ে হঠাৎ তার মধ্যে থেকে আমি হঠাৎ বিভিন্ন ঘাটতে তো হঠাৎ অনুভব আসে আসলে বই লিখিত আলোচিত হয় না বা অবহেলিত থাকে। স্ল্যাং সেরকম একটি অবহেলিত বিষয়, সেদিকে আমি অন্যান্য কাজের পাশাপাশি আমি এই কাজটা করে গেছি স্ল্যাংয়ের উপরে। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের মধ্যে ঢুকে পড়া বিষয়টা এমনটাই হয়েছে। আসলে স্ল্যাং সম্বন্ধে মানুষের একটা ধারণা, যেটা সাধারণত একটা অশ্লীল বিষয়, অমার্জিত বিষয়, অপালিত বিষয়, এটা ঠিক না। কিন্তু স্ল্যাংয়ের যদি আপনারা ইংরেজি অভিধানগুলো পেতে থাকেন, অক্সফোর্ড ডিকশনারি বা যে অভিধানগুলো আছে, কিন্তু স্ল্যাংয়ের অর্থটা কি? স্ল্যাংটা অনেক বড় বিষয়। সাধারণত লঘু শব্দ, সংকেত শব্দ বা হালকা বুলি বা বিভিন্ন পেশার মানুষজন পেশার সুবিধার্থে কিছু কথাবার্তা বলেন বা অন্যান্য আড্ডার ছলে কিছু কথা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে মানুষ বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে, যেগুলো অভিধানের সাধারণত স্থান দেওয়া হয়। মনে করা এই কথাগুলো তেমনভাবে শিষ্ট সমাজে, ভদ্র সমাজে উচ্চারণ করা যাবে না, সবার সঙ্গে উচ্চারণ করা যাবে না, এবং আমার খারাপ করবে মনে করি সাথে এই আলোচনা করেন না। আমার এই কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা তাই বলে। আমি এক বন্ধু ভাগ্নেকে বলেছিলাম ওর কলেজে কী ধরনের এইভাবে হয়, আমি বুঝিয়ে বলেছিলাম একটু শব্দকে এনে দিই কী ধরনের কথা আলোচনা আমার কী ধরনের শব্দ তৈরি হয়। সে তার মামাকে বলে দেন, তো তার মামা, সে আমার ভালো বন্ধু, সে আমাকে খুব পূজা কথা শুনে দিল।
এরকম নোংরা কথা, নোংরা জিনিস তো আমার অনেকে ওর মধ্যে সেভাবে বলতে ভাবতে পারিনি। এবার একটু কথাটা আমি শুনেছি, কথা তো কথাটা শুনতে হয়েছে। কেউ বলে যায় গালা খাটছো, একটা জীবনে গালাগাই দেওয়া না, এসব গালাগালি করছো, লজ্জার বিষয় দরকার এসব বাজে লোকেদের কাজ। ব্যাপারটা লোকজনের ধারণা থাকে। সেই চৈতন্য চৈতামৃতে আপনাকে দেখবেন যে এই ভাষাগুলো পড়ার সাথে গ্রাম্য ভাষা, যাই হোক, এই যে স্ল্যাংয়ের উৎসব কি হবে তা নিয়ে অনেক বিতর্ক আছে। সুভাষী বলেছেন অপশব্দ বা যারা পদক্রিয়া স্ল্যাং নিয়ে গবেষণা আসলে খুব কম হচ্ছে। পৃথিবীতে স্ল্যাং তো গবেষণা খুব কম। ইংরেজিতে স্ল্যাং টেজ করেছেন, গবেষণা করেছেন। স্ল্যাং ইংলিশটাকে খুঁজে করে আমেরিকান যারা স্ল্যাং করেছেন। সাধারণ স্ল্যাং যে স্ল্যাংগুলো সাধারণত মানুষ ব্যবহার করে, পথ চলতি, হালকা সুরে, বন্ধু মহলে, আসলে আমরা পোস্ট শিফটিং করে, অর্থাৎ আমি বন্ধু বান্ধবের সঙ্গে যেভাবে কথা বলছি, আমি আমার বাড়িতে যেভাবে কথা বলছি বা আমার শিক্ষক মহাশয়ের জন্য কথা বলছি, তখন আমার কথা রকম হচ্ছে বলছে। বন্ধুদের যে কথা আমি সহজেই বলতে পারি, সেটা আমি কিন্তু আমি আমার বাবা মার সামনে, শিক্ষকদের সামনে, গুরুজনদের সামনে বলতে পারবো। এটা কোর্স শিফটিং বলে। আমার খুবই বলতে যাচ্ছে স্ট্যান্ড হচ্ছে সেই বিষয়টা। ধরুন আপনি সহজে বন্ধুরাই ভাব পারিশ্রাম করে দিতে পারবেন, আপনি মিথ্যার বিষয়। সেখানে কিন্তু এই কথাটাই আপনি আপনার টিচারকে বলতে পারবেন না, বাবাকে বলতে পারবেন না, কেন ভাব মারছেন, বলা যাবে আমার খারাপ বলতে বিষয়টা বহু শব্দ আছে আসলে সমাজে চলছে, যথেষ্টভাবেই চলছে, অথচ তার এইসব শব্দগুলো সাহিত্যে স্থান পাচ্ছে না, পরিবর্তন স্থান পাবে না, হয়তো পাবে না, অবশ্যই পেতেও পারে। বহু শব্দ আছে এইভাবে প্রতি মুহূর্তে আড্ডায় রকে গতি উঠছে, আবার হারিয়ে যাচ্ছে, কিছু শব্দ থেকেও যাচ্ছে। কিছু সাহিত্য ব্যবহার করছে, এসব ভাষাগুলো ব্যবহারও করছে, শব্দগুলো ব্যবহার করছে, শব্দগুলো তৈরিও করেছে। যেমন আমাদের সুকুমার উনি অকচ্ছপ, শুক্র ভগবান শব্দগুলি ব্যবহার করছে, তৈরি করেছে, জনআনন্দে গৃহীত হয়েছে। আর বহু শব্দ তৈরি করছেন কিন্তু সাহিত্যিকরা সেগুলো স্থান পায়, সাহিত্য স্থান পায়, অভিনয় স্থান পায়। আর বহু শব্দ বদিয়েছে কিন্তু হারিয়ে গেছে, এখন আর নেই। এবার প্রতিমুখে বহু শব্দ বলে, আমার হারিয়ে যাবে। আমি কাজ করতে গিয়ে এগুলো আমার অভিজ্ঞতা। বাংলাতে আমি লক্ষ্য করে দেখেছি, বাংলা শব্দ ভাণ্ডারে এটা নিয়ে চর্চা খুবই কম, মানে অভিধান হিসাবে কেউ চান, মানতেও চান না, দিতেও চান না কেউ। আমি ঘাটতি দিয়েছি 1967 সালে ডক্টর কুমারের ঘোষ মহাশয় প্রথম আড্ডার অভিধান নামে বই সংকলন করে, প্রথম অতি স্ল্যাংয়ের উপর অভিধান, বাংলা স্ল্যাংয়ের উপর অভিধান। এরপরে একে একে যেমন অপরাধ জগতে কাজ করেছে ডক্টর ভক্তিভূষণ মল্লিক, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের প্রধান ছিলেন, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বই অপরাধ জগতের শব্দকোষ। এটা বহু আলোচিত, বহু প্রশংসিত বই, কিন্তু এটা শুধুমাত্র একটি অংশ নিয়ে একটা পেশার উপর, অপরাধ জগতের উপর তারা এটা তৈরি। পুরোটা উনি বাংলার উপর না, উনি উল্লেখ করেছেন যে বাংলা, বিহার, হিন্দু যারা অপরাধী যারা আছে, অবাংলা অপরাধী, তাদের মুখের ভাষা আমাদের চলতে বসে, পুরোপুরি বাংলা অপরাধ জগতের স্ল্যাং নিয়ে তৈরি নয়। তবুও এটা একটা সাফল্যের জায়গায় দারুণ বই, অসাধারণ। তারপরে আরও বই লিখেছে সঞ্জিত পণ্ডিত, স্ল্যাং রয়েছে, তারপর সরকারি চ্যানেলে শব্দকোষ। এইভাবে বেশ কিন্তু লাস্টে একদম সবশেষে যাদবপুর ইউনিভার্সিটি একটি পিএইচডি পাঠাবে, গবেষণা করতেন অপূর্ব বসু, উনি লিখেছেন বাংলাদেশের সমীক্ষা অভিধান, অভিধান সমীক্ষা, এখানে বই পেয়েছে।
কিন্তু আমি প্রতিটা বই ঘেটে দেখেছি। এছাড়া আরেকটু আরেকটি বই বেরিয়েছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ডের ধানবাদ শহরে নাম করা লেখক, আমার নাম হচ্ছে অজিত রায়। উনি একটি বই বের করেন, ছোট লোকের শব্দ লোক। এই বইটি আমার দ্বিতীয় সংস্করণ দিয়েছে বাংলা স্ল্যাং, সমুচয় টিকুটি কুচিপুষ্টি। আর বাংলাদেশে একটি বই বেরিয়েছে, সেটা হচ্ছে আব্দুল মান্নান সকলে বইগুলিতে সমস্যাটা খুবই কম। আর আমি একটা জিনিস দেখেছি বইগুলোতে ওনারা কেউ বইটি ব্যাখ্যা দিয়েছেন, সমাজের দৃষ্টিভঙ্গি করে ব্যাখ্যা করেছেন। মূল বিষয় যে সামাজিক ও অর্থনৈতিক বিষয়টা, মূল কারণটা অনুপস্থিত। সেগুলো তারা যে কোনো কারণে তারা ব্যাখ্যাটা করেনি। সামান্য কিছু ছুঁয়ে গেছেন মুক্তিপ্রসাদ মল্লিক, ডক্টর সরকারি শ্যামাল, ডক্টর সরকারি শ্যামাল। বাকিরা ওই যেটা সাহায্য স্ল্যাংয়ের ধারাবাহিকতা, সাহিত্য তার ব্যবহার, এগুলো নিয়ে তারা আলোচনা করছে। তো স্ল্যাংয়ের যে সামাজিক পরিপ্রেক্ষিত, সমাজ অর্থনীতির সঙ্গে এটা যে একটা আন্দোলনটা জড়িত, এটা সাহায্য সবাই এড়িয়ে গেছে, বলতে জানতে এড়িয়ে গেছে। আর স্ল্যাংয়ের অধিকারগুলো মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যারা মান্য স্ল্যাং ব্যবহার করে, অর্থাৎ স্ট্যান্ডার্ড বাংলা স্ট্যান্ডার্ড পরকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মান্য ভাষা, আমরা যারা বইপত্রের ভাষা, নগরকেন্দ্রিক ভাষা, যে ধরনের ভাষা লেখাপড়া হয়, এই ভাষা ব্যবহারকারীরা যে ধরনের স্ল্যাংগুলো ব্যবহার করে, যে ধরনের ভাষা ব্যবহার করে, তার উপরে এই বইগুলোর উপর কাজ হয়েছে একমাত্র। এবং মূলত কলকাতা শহর কেন্দ্রিক, কলকাতাকে ঘিরে যে অঞ্চলগুলো আছে, এই শহরের ছাত্র যুবক বা সাধারণ মানুষ যে ধরনের স্ল্যাং ব্যবহার করেন, সেগুলোর উপরে এনারা কাজটা করেছেন। ব্যতিক্রমী কাজ একমাত্র ডক্টর মুক্তিপ্রসাদ মল্লিকের অপায় জগতের শব্দ। আমি চেষ্টা করেছি বইটা বলতে, সম্পূর্ণ সফল হয়েছে আমি দাবি করবো না, এটা অনেক বড় বিষয়। আমি যেটা করেছি পেশা জগতের ভাষা, মানে যেটা বৃত্তিগত স্ল্যাং, কামার কুমোর, বই বিক্রেতা, কাপড় তৈরি করে যারা, সুতো তৈরি করে যারা, বা বিভিন্ন হকার, ট্রেন হকার, ফুটপাতের হকার, যারা গাড়ি চালায়, যারা পালকি বাহক, বিভিন্ন পেশার মানুষ, হাজার হাজার পেশা আছে। পেশা জগতের মানুষের মধ্যেও অবশ্য স্ল্যাং চালু আছে, বিভিন্ন রকমের সংকেত বাক্য চালু আছে, যেগুলো আমরা স্ল্যাং ব্যবহার করি। এটা একজন স্ল্যাং, এটার উপর কেউ কাজ করেনি। একমাত্র বাংলায় পৃথিবীর যতগুলো ভাষা আছে, একমাত্র ইংরেজি ভাষায় একটি কাজ হয়েছে, জোনাথন গ্রিনের ডিকশনারি অফ জোনাথন গ্রিনের একটা কাজ হয়েছে, পেশার মধ্যে একটা কাজ হয়েছে, উনি একটা বলছে ডিকশনারি অফ প্রফেশনাল স্ল্যাং বলে একটা কাজ হয়েছে। আর কেউ এই কাজটা করেনি। বাংলায় প্রথম কাজটা আমি করলাম কয়েকজন ভাষায়, ইংরেজি পর দুটো কেটে আমি বলছি। একটা হচ্ছে উপভাষার উপর স্ল্যাং। উপভাষার উপর স্ল্যাং মানে উপভাষা, বিভিন্ন উপভাষীরা বিভিন্ন স্ল্যাং ব্যবহার করে। অর্থাৎ বঙ্গালী উপভাষা, আমাদের জায়গায় বাংলা একটা 5টা উপভাষা, 5টা উপভাষায় প্রতিটা উপভাষার মানুষ ভিন্ন বিভিন্ন ধরনের স্ল্যাং ব্যবহার করে, শব্দের আকারে অশ্লীল বাক্য ব্যবহার করে। সেগুলো কেউ কোনো ভাবেনি, ভাষাটাই ভালো। তা আমি এগুলোর একটা আলাদা অভিধান আমি করছি, বইতে সংকলিত করেছি। উপভাষার উপর স্ল্যাং এর পর্যন্ত আর কোনো ভাষা পাইনি, এই প্রথম আমি এটা বললাম স্ল্যাং। আর পেশাগত স্ল্যাং ডিকশনারি অফ জার্মান, জোনাথন গ্রিনের ইংরেজিতে হয়েছিল প্রথম, দ্বিতীয় হচ্ছে আমার। এছাড়া আছে এগুলোতে আপনি পাবেন অবাধ স্ল্যাং আমি বলছি। তবে মুক্তিপ্রসাদ মল্লিকের আজ থেকে 50 বছর আগের কাজ আর এখনকার কাজের মধ্যে ভাড়াতে হবে। 50-60 বছর আগে মুক্তিপ্রসাদ মল্লিক করেছেন অবাধ জগতের শব্দ দিবস নিয়ে,
এখন পরিবেশ পরিস্থিতি বদলে গেছে। অপরাধের বৈশিষ্ট্য হচ্ছে তার যাতে ধরা না পড়ে পুলিশের হাতে, অপরাধ করতে যাতে সুবিধা হয় এমন কিছু কথা বলা, নিজেদের মধ্যে পাশ করা, পকেট মারতে গেল তার সঙ্গে সাথীকে ইঙ্গিতে কিছু বলা, এমন কথা বলে অন্য কেউ বুঝবে না, স্বীকার করার সুবিধার জন্য, পুলিশের যাতে ধরা যাতে না পড়ে, এই জন্য ওরা অনেক কিছু সংকেত মাত্র ব্যবহার করে। এগুলো একটা পশ্চিমবঙ্গে প্রথমে সংকলন করেছে এবং জেলে গিয়ে বিভিন্ন অপরাধের থেকে অসম করেছে। আমিও অপরাধ জগতের শর্তবস তৈরি করে চাই একটু ভিন্ন, তখন অপরাধ জগৎ যেমন বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা বেড়ে গেছে, জানোয়ার থেকে শুরু করে হেজেলিং থেকে শুরু করে ড্রাগ থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের অপরাধ জগতের বিস্তৃতি হয়েছে, যেগুলো আগে ছিল না সময়, সেগুলো আমি আলাদাভাবে ভিন্নভাবে বলেছি, আমার একটু ভিন্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে সেই সময় অপরাধগত বৈশিষ্ট্য হচ্ছে এখন যে ভাষাটা ব্যবহার করবে 2-4 বছর 10 বছর পর সেটা বলতে পারে না, কারণ পুলিশের কাছে লোকের কাছে পরিচিত হয়ে যায় ব্যাপারটা, তথ্য ফাঁস হয়ে যায়, ফলে দল সংরক্ষণের প্রয়োজনে গোপনীয়তা বজায় রাখতে ওরা ভাষাটা বলতে পারে। আমি যেটা ব্যবহার করেছি মহিলার সাথে তার পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, মানে শতকরা 70-80 অর্থে মানে শব্দই বদলে গেছে, আগের অর্থ বহন করে না, নতুন শব্দ যুক্ত হয়েছে। আর আরেক বিষয় হচ্ছে কিরকম হচ্ছে প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচনের উপরে এখনো পর্যন্ত কাজ করে, প্রবাদ প্রবচনের একটা কাজ করেছে 500-র মতো প্রবাদ প্রবচন, স্ল্যাং মানে স্ল্যাং শব্দ বহুল প্রবাদ প্রবচন, যে প্রবাদ প্রবচনগুলো এই প্রবাদ প্রবচনের যে শব্দগুলো আছে এখন বলতে পারে বেরিয়েছে, এগুলো প্রকাশিত হয়েছে, এখনো সেগুলো সংগ্রহ করেন, ওগুলো তার কেউ সংগ্রহ, সেগুলো আমি সংগ্রহ করে আমি আলাদাভাবে একটা প্রবাদ প্রবচন সংকলন লিখেছি, স্ল্যাং শব্দযুক্ত প্রবাদ প্রবচন। এছাড়া পাবেন মানুষের অঙ্গভঙ্গি, শরীরী ভাষা। আসলে মানুষের ভাষা হচ্ছে একটা দেখার, কিছুটা দেখার, শোনার তো বটে এবং কিছুটা দেখারও বটে। কত আপনি কারোর সাথে কথা বলছেন, সে কীভাবে কথাটা বলছে, চোখের অঙ্গভঙ্গিগুলো বদলে যাবে, কথার অর্থটা বদলে যাবে, অঙ্গভঙ্গি। আবার ইঙ্গিতেও অনেক কথা বলা যায়, ইঙ্গিতের মাধ্যমে মানুষের বিভিন্ন কামনা বাসনা, রাগ, দুঃখ, অভিমান, বহু কিছু ইঙ্গিতের মধ্যে প্রকাশ করা যায়। সেরকম কিছু ইঙ্গিত, স্ল্যাং ইঙ্গিত বলা যায়, সেগুলো হচ্ছে সেগুলো আমি ব্যবহার করেছি, আলাদাভাবে একটা চ্যাপ্টার লিখেছি আমি, এটাই অ্যাপ্লিকেশন পাবেন। বহু নতুন বিষয় যেগুলো আর কি স্ল্যাংয়ের কখনো চর্চা করেনি। আর দ্বিতীয় কথা আমার স্ল্যাংয়ের বিষয়টা হচ্ছে আমি বাংলা ভাষাও স্ল্যাং করে রেখেছি, ওটা সাধারণ স্ল্যাং করে ওটা আলাদাভাবে ওটা পরিচ্ছদ করেছি, সাধারণ স্ল্যাং আলাদা। এছাড়া তার বাইরে পরিচ্ছদগুলো যাওয়া সাধারণ স্ল্যাং কিন্তু রাখতেই হবে, এটা প্রধান বিষয়। তার বাইরে এইসব পরিচ্ছদ আবার পৃথক স্ল্যাং প্রদান করে করেছি। আর ওনারা যেটা বলেছেন কলকাতা কেন্দ্রিক, কলকাতাকে কেন্দ্র করে আশপাশ অঞ্চলগুলো, আমি বলছি ঝাড়খণ্ড এবং বাংলা, এই দুটো অঞ্চলের মানুষ যেসব স্ল্যাং ব্যবহার করে, তারপর আসাম করতে পারি সুযোগ হয় না, কিন্তু ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই দুই অঞ্চলে যেভাবে স্ল্যাং চলে, যেভাবে শব্দ ব্যবহার হয়, সেগুলোই ব্যবহার করেছে, সেগুলো করেছে এই দুটো অঞ্চলে তুলে আনার চেষ্টা করেছে, অন্তত যত সম্ভব হয়েছে আর কি, ওটা অঞ্চলটাকে ধরার চেষ্টা করছে। এছাড়া উপভাষার বলতে আপনাদের আগেই বললাম, উপভাষা মানে 5টা উপভাষায় হচ্ছে আমাদের পূর্ববঙ্গের বঙ্গালী, পূর্ববঙ্গের একটা কাম উপভাষা আছে রংপুর অঞ্চল, বগুড়া অঞ্চল, এই অঞ্চলের ভাষাটা আমি বলেছি উপভাষা করতে পারি। বিষয়টা এরকম আর কি, আর চেষ্টা করছি করার, এটা আমার প্রথম কাজ, এই কাজে আমাকে সহযোগিতা করছে, এখানে গবেষক আছে সঙ্গীত সেকশনের শুটে একটা গুরু পোশাক করার জন্য আমাকে সাহায্য করেছে, খুব উৎসাহ দিয়েছে, বহু মানুষ আমাকে উৎসাহ দিয়েছে। এরা এখানে যারা বসে আছেন, আমার অনেক ছোট ছোট ভাই এসছে আমার পাড়ায়, তারা কিন্তু দিন করছে, আমাদের বিদ্যুৎ আছেন বিভিন্ন
অনেকে আছেন উৎসাহ দিয়েছেন পরবর্তীটা প্রকাশ করো দিগন্ধর করেছেন। আমি তো সব ফেলে রেখেছি, কাজটা টানা করতে পারি। আমি কাজটা 15 বছর ধরে করেছি, 1.5 দশক ধরে কাজ এটা 2-4 বছর কাজ, 1.5 দশক ধরে টানা কাজ করে গেছি। কখনো একটানা করেছি, তারপর বিভিন্ন সামাজিক পারিবারিক বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কখনো কাজ টানা করতে পেরেছি, কখনো বিচ্ছিন্ন হয়ে গেছে, করতে পারিনি। নিজের সংগ্রাম প্রতিমানের জন্য ব্যস্ত করছি। সব মিলে আমি 1.5 দশক ধরে কখনো নির্বিচ্ছিন্ন হয়, কখনো মাঝে মধ্যে 15 বছরের কাজ। মোটামুটি এখানে যা পাবেন গত এই শতকে 2 দশক, প্রথম 2 দশকে যাবতীয় জীবন্ত স্ট্যান্ড যেগুলো বিতরণ যেগুলো এখনো সমাজের সাথে যেগুলো পাবেন। আর আমি মূলত ঝাড়খণ্ড প্রদেশ থেকে আসার লোক, আমি পড়াশোনার সূত্রে আমি অঞ্চলে আসি। এখানে পরবর্তী কাজ দিতে পারি, এখানে থেকে গেলাম। এখানে না এলে হয়তো পরিবেশ আমাকে প্রভাবিত করেছে। আর আমরা সবচেয়ে প্রভাবিত করেছি যে কৃষক আমাকে নিশ্চয়ই আমরা কিছু সেখানে আগরপাড়া আগরপাড়া জগৎ প্রভাবিত করেছে। এখানকার ছেলে বড় হয়েছে, তারপর কৃষকের আমার প্রতিবেশী নাট্যসমিতির সঞ্জিত দত্ত মহাশয়, ওনার লেখাপত্র দেখে উনি লেখা করতে ওনার অনেক গবেষণা আসে, লেখা কবি সাহিত্যিক আসে, ওনার লিপ্ত ওই দেখে আমি একটা অনুপ্রাণিত হয়েছি। ওনারা বলছেন আমি ওটা কিছু করে দিই, ওনারা কাজ ওনারাও অনেক ইয়ে করছে, আমি উৎসাহ দিচ্ছেন বই পত্র দিয়ে সাহায্য করেছে, অনেকে অনুপ্রাণিত কাজটা করতে দিয়েছে। আর এটাই বলতে আর কি ভালো বক্তা নিয়ে বেশ ভালো করতে পারে, এই বলতে পারে তাকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই এসছেন। অন্তত আমার মতো ক্ষুদ্র মানুষের বই প্রকাশ অনুষ্ঠানে আপনাদের শত সহস্র ধন্যবাদ বলার নেই। আর আমার এখানে আমাদের সভাপতি মহাশয় মিত্র এবং সভাপতি আশিস কুমার এবং প্রধানমন্ত্রী মিত্র মহাশয় ওনারা এসছেন, অনেক ধন্যবাদ। এসে আমাকে চমৎকৃত করেছেন এবং কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন এবং ধন্যবাদ। নমস্কার। মাননীয় শ্রী গোপাল কৃষ্ণ শর্মার কথা শুনে আমরা অনেক বেশি আরো বেশি কৌতূহলী হয়ে পড়লাম যে বইটা কখন আমরা হাতে পাবো, কখন আমরা পড়বো, এবং তার জন্য এই বইটি এখন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় মিত্র মহাশয়। একটা রিং করো। মাননীয় সভাপতি মহাশয় এবং যারা আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন, ভাষা সাহিত্য উপস্থিত বিভিন্ন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই শুভ মুহূর্তে একটি কথাই বলব। তা হচ্ছে যে প্রথমত বলতেই হয় দীর্ঘদিনের একটা অসম্ভব আমাদের কষ্টের সময় অতিক্রম পায়ে করে আজ আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি, একটা অনুষ্ঠানে আমরা মিলিত হতে পেরেছি, এটা আমাদের কাছে ভীষণই আনন্দের একটা ব্যাপার।
এবং এই আনন্দের বাতাবরণ যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি তাই অনুরোধ করবো, দয়া করে মাস্কটা করুন, মাস্কটা ব্যবহার করুন, না হলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাব। এটা দয়া করে আপনারা আমার অনুরোধটি রাখবেন এবং বাকিদেরকেও চেষ্টা করবেন, বিশেষ করে যখন আমরা কোনো অনুষ্ঠানে এসেছি, অনেকে আমরা উপস্থিত আছি, এবং এটা ভীষণই ভাবেই আমাদের নেওয়া উচিত। যাই হোক, আজকের এই শুভ মুহূর্তে যিনি এই কাজটি করেছেন মাননীয় গোপাল কৃষ্ণ শর্মা মহাশয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে সত্যিকার যে বাংলা ভাষায় অভিধান বা বিষয়ভিত্তিক অভিধানের সংখ্যা খুবই নগণ্য। অনেকগুলো দিক বিবেচনা করে প্রকাশকরাও আমাদের হয়তো এই ধরনের প্রকাশনার ক্ষেত্রে খুব একটা এগিয়ে আসেন না। সরাসরি বাংলা ভাষার অভিধান বা শব্দার্থ অভিধান তার হয়তো খানিকটা প্রচার আমাদের সকলের মধ্যেই থাকে, কিন্তু সাধারণ মানুষের কাছে আমরা বিষয়ভিত্তিক অভিধানের বিষয়ে খুব বেশি কিন্তু পৌঁছতে পারি না। শুধুমাত্র আমাদের পড়াশোনার প্রয়োজনে একাডেমিক কারণে আমরা যারা যারা যে বিষয়ে ছাত্রছাত্রী তারাই সেই কারণে অভিধানগুলোর খোঁজ রাখি বা প্রয়োজন অনুযায়ী সেগুলো সন্ধান করি মাত্র। কিন্তু এই অভিধানের প্রয়োজন কতটা ব্যাপক বা কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু আমরা আমাদের মধ্যে কখনোই খুব একটা সেই নিয়ে আলোচনাও করি না বা আমরা সেটাকে বিবেচনা করার জায়গাতেও পৌঁছতে পারি না, সেভাবে আমাদের ভাবানো হয় না কিছু কখনো। আমরা যারা গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্র বিশেষত আমরা যখন গ্রন্থাগারে কাজ করি তখন আমরা দেখি যে একজন ছাত্র বা একজন পাঠক যখন আমাদের কাছে এসে কোনো বিষয়ে আমাদের কাছে সাহায্য চান তখন আমরা অনুভব করি যে একটি অভিধান আমাদের পটভূমি থেকে সহায়তা করে। একজন গবেষক সেটা বোঝেন অনেক পরে, তার জীবনের পড়াশোনার অনেকটা ধাপ এগিয়ে তিনি যখন গবেষণায় পৌঁছন তখন তিনি খানিকটা অনুভব করেন যে একটা অভিধান আমাকে কতটা সহযোগিতা করছে। কিন্তু খুব সত্যি কথা বলতে আমাদের যে পড়াশোনার যে ঘরানাই বললাম সেই ঘরানায় অভিধানকে নিয়ে পড়াশোনার চর্চা করার মতো আগ্রহ দেখানোর প্রবণতা কিন্তু আমাদের তৈরি হয় না। একটা অভিধানকে সাথে নিয়ে যদি কোনো ভাষা চর্চা করে কোনো পাঠক তাহলে তার ভাষা চর্চার যতগুলো দিক প্রসারিত হওয়ার কথা আর শুধুমাত্র প্রথাগতভাবে আমরা যারা পড়াশোনা করে থাকি তাদের স্বাভাবিকভাবেই তার খুব নগণ্য জায়গাতেই আমরা পৌঁছতে পারি, কিন্তু আমরা সেই জায়গাটাকেই বেছে নিই, সেই পথটাকেই বেছে নিই, আমাদের সেই পথটাকে কখনো উন্মুক্ত করার প্রচেষ্টা খুব একটা সমাজে হয় না। যখন আমাকে বলা হলো ভাষা সাহিত্যের পক্ষ থেকে যে অনুষ্ঠানটায় আসবার জন্য একমাত্র আমি একটা কারণে একবারে আমি হ্যাঁ করেছিলাম, সেটা হচ্ছে এটা একটা অভিধান বলে, এবং দ্বিতীয়ত অভিধানটা বাংলা ভাষায় অভিধান। আজকে অভিধানটার বিষয় কি সেটা অনেক পরের বিষয়, কিন্তু একটা বাংলা ভাষার একটা আপর গ্রন্থ আমার ভাষাকে সমৃদ্ধ হওয়ার ব্যাপারে যতটা এগিয়ে দেয় তা কিন্তু একটা উপন্যাস, গল্প, কবিতা সে জায়গায় পৌঁছতে পারে না। এই যে গবেষণার কাজ যিনি বলেছেন আমি 15 বছর ধরে কাজ করেছি, হয়তো কারো ক্ষেত্রে আরো দীর্ঘ সময় দরকার হয়, তবে কিন্তু একটা কাজ তৈরি হয়। আমি কাউকে ছোট না করেই বলছি, আমরা দেখে থাকি একজন লেখক একটা পুজোতে 15টা শারদীয়া পত্রিকায় লেখা লিখতে পারেন। আমি বলছি না কেউ লেখা সোজা কাজ, কিন্তু তিনি পারেন। কিন্তু একজন গবেষক একটা অভিধান জীবনে একটা বা দুটো কাজ করতে পারেন বলে আমার ধারণা, তার বেশি তার লিখে যদি করতে করে ওটা সম্ভব হয় না। আমরা এই বিষয়ের অভিধান যখন প্রথম দেখেছি আমরা বাংলা ভাষায় দেখি, আমরা ইংরেজি ভাষায় দেখেছি, ডিকশনারি অফ স্ল্যাং দেখেছি, আমরা অক্সফোর্ড স্ল্যাং ডিকশনারি দেখেছি, তাই নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, আমাদের চর্চা করতে হয়েছে।
বাংলা ভাষায় যে দু চারটে অভিধান এর আশেপাশে রয়েছে বা এই বিষয়ে রয়েছে, সেগুলো যথেষ্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হাতে গোনা বাংলা ভাষায় যে কটা অভিধান আমাদের কাছে আছে, সে সংখ্যাটা তো খুব বেশি নয়। ভাষার অভিধান, শব্দের অভিধানের সংখ্যাটাই তার মধ্যে বেশিরভাগ, কিন্তু বিষয়ভিত্তিক বাংলা অভিধান বিষয়টা খুবই কম। সুতরাং যত বেশি বেশি করে আমাদের এই অভিধান, আব্দুল গ্রন্থ, এনসাইক্লোপিডিক স্টাডি হবে, তত কিন্তু আমার ভাষা সমৃদ্ধ হবে। সেই কারণে পুনরায় তার এই প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাই, আমি ধন্যবাদ জানাই ভাষা সাহিত্যকে। কারণ এই ধরনের একটা প্রকাশনা প্রকাশ করবার সাহস আজকের পরিস্থিতিতে অনেকেই হয়তো দেখাবেন। তারা যেহেতু আমাদের এই লেখকের ওপর, এই গবেষকের ওপর এই ভরসা রেখেছেন এবং পাঠকদের ওপরে আস্থা রেখে এই প্রকাশনা তৈরি করেছেন, সেই জন্যে তাদেরকেও আমার কাছ থেকে ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন। মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি আশিস বাবু, প্রধান অতিথি মৃত্যুঞ্জয় মিত্র মহাশয় এবং উপস্থিত সুধীমণ্ডলী, আজকে প্রথমে আপনাদের শারদ শুভেচ্ছা জানাই। শারদীয়া উৎসব শুরু হয়েছে, সেই উৎসবের বিপরীতে আরেকটি অনুষ্ঠান, অন্য ধরনের অনুষ্ঠান, একটি বই প্রকাশের অনুষ্ঠান। সেখানে যারা উপস্থিত হয়েছেন তারা গ্রন্থপ্রেমী এবং গ্রন্থাগার প্রেমী অবশ্যই, তা না হলে একটা ওই ধরনের অনুষ্ঠান পাশে রেখেও তারা এখানে হাজির হতেন না। যাই হোক, তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ লেখককেও, কারণ এই ধরনের একটি ব্যতিক্রমী অভিধান এখানে আজকে আমাদেরকে উপহার দিলেন। আমরা আজকে সকালে যখন কৃষ্ণনগর থেকে আসছি, আমাদের যে একজন বন্ধুবান্ধব রসিকতা করে, জানেন কৃষ্ণনগরে রসিকতা একটু সুনাম আছে, রসিকতা করে বললে কি ওখানে কি হাফ বিয়েন হবে না ওখানে হাফ আঁকড়াই হবে, মানে আঁকড়াই হাফ আঁকড়াই এই সমস্ত জায়গায় অশ্লীলতার চর্চা হতো একটা সময়, শতাব্দীতে, 19শ শতাব্দীতে। সেইটা আর কি রসিকতা করে আমাদের পেছনে লাগা। আসলে ব্যাপারে স্ল্যাং শব্দটা শুনলেই লোকের একটা অশ্লীলতার গন্ধ পান তার মধ্যে। কিন্তু শুধু তো অশ্লীলতার ব্যাপার নয়, আমরা জানি যে এক দেশের বুলি আরেক দেশের গালি। সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে উড়িষ্যাতে কাজ করতে গিয়েও দেখেছি যে আদিবাসীরা তারা যেভাবে উচ্চারণটা করছেন, ঠিক একই শব্দ আমার জিভে সেই উচ্চারণটা আসছে না, কিন্তু অর্থটা পাল্টা একটা খুব বাজে একটা অর্থ এসে যাচ্ছে। এরকম ধরনের আমাদের বাংলাতে বিশেষ করে পূর্ববঙ্গের লোকেরা এমন শব্দ ব্যবহার করছে, সেই শব্দটা উড়িষ্যার লোকেরা খুব বাজে অর্থে ব্যবহার করে। ফলে এক দেশের বলি আরেক দেশের গালি, এটা হতেই পারে। আমরা যেটা বলছি এখানে স্ল্যাং বলতে শুধু কিন্তু অশ্লীলতায় ভরা কিছু শব্দ নয়, এর ভেতরে একটা মানুষ হয়তো আরেকটা মানুষকে অবহেলা করা, তাকে অমর্যাদা করা, তাকে ছোট করা, তাকে অপমান করা, এরকম নানান ধরনের আচরণের জন্য কিছু কিছু শব্দ তারা ব্যবহার করে। সেই শব্দগুলো কিন্তু আমাদের সমাজে আমরাই ব্যবহার করছি। এখন কাগজে কলমে লেখালেখি ইত্যাদিতে সাহিত্য চর্চা সব জায়গায় মান্য ভাষাটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু পাশাপাশি এই শব্দগুলো সমাজে চালু আছে। সেই জন্য আমি মনে করি যে যদিও লেখক এখানে স্ল্যাং শব্দটাই রেখেছেন, তারা অনেক রকম অর্থ হয়, কিন্তু আমার মনে হয় এটা সমান্তরাল ভাষা হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেটা মান্য ভাষার পাশাপাশি আমরাই ব্যবহার করছি সমান্তরাল ভাবে, এবং সেটা সমাজে আরেক ধরনের মান্যতা পাচ্ছে। আরেকটা জিনিস ভালো লাগবে, সেটা হচ্ছে যে গ্রন্থাগার ঠিকই বলেছেন যে বিভিন্ন পেশার উপরে কাজ করার সুযোগ রয়েছে, যেটা হয়তো আগে অতটা কাজ হয়নি। তারা প্রত্যেক কাজের একটা সীমাবদ্ধতা থাকে। ভবিষ্যতে আরো কেউ যখন করবেন, আরো নতুন নতুন ফিল্ডে এর উপরে বের করে তারা কাজ করবেন, কিন্তু পেশা ভিত্তিক এবং বিভিন্ন জায়গার কাজ, তার সঙ্গে প্রবাদ প্রবচন ইত্যাদিগুলো যে এনেছেন, যেগুলো একটা নতুনত্ব দাবি করে,
আমি আশা করব বইটা আপনাদের কাছে খুব গ্রহণীয় হবে, আপনারা পড়ে দেখবেন এবং ভুল ত্রুটি যা আছে আমার মনে হয় লেখককে যদি মনে করিয়ে দেওয়া যায় তাহলে পরবর্তী সংস্করণের সময় সেগুলো সংশোধন করার সুযোগটা তিনি পাবেন। এইটুকুনি বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সারা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শারদীয়া উৎসবে সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের অনুজপতি লেখক গোপালকৃষ্ণ শর্মা একটি বিরল দৃষ্টান্ত, তাকে সামনে রেখে একটি ব্যতিক্রমী পুস্তক তিনি আজ প্রকাশ করছেন। এটা আমাদের কাছে একটা অন্যরকম একটা আশা। আমাদের সমাজে কিছু কিছু ভাষা আছে যেগুলো লঘু শব্দ বলে মনে করি এবং অশিষ্ট শব্দ বলে মনে করি, কিন্তু এই অশিষ্ট শব্দগুলো কিন্তু অনেক কথার একক হয়ে দাঁড়ায় কোথাও কোথাও। আমরা প্রত্যেকে বোধহয় কৃষ্ণনগরের মাটির সঙ্গে আমাদের ছোঁয়াছুঁই আছে। এখানে সুধীর চক্রবর্তীকে নিশ্চয়ই আপনারা চিনতেন, স্যার সুধীর চক্রবর্তী। স্যার সুধীর চক্রবর্তীও কিন্তু এই ভাষার খোঁজে তিনি অবতলের মানুষদের সঙ্গে প্রত্যন্ত গ্রামগঞ্জে এবং জনপদে তিনি ঘুরে বেরিয়েছেন এই ভাষা আবিষ্কার করার জন্য। আবার দেখুন, আমরা যখন থিয়েটার করছি সদবার একাদশী কিংবা ধরা যাক গুরু শালিকের ঘাড়ের রোগ, এইরকম বেশ কিছু সাহিত্যধর্মী নাটক বা গল্প, এছাড়া নান্দিকারের ভালো মানুষ, আমরা এখানে কিন্তু যথেচ্ছ স্ল্যাগ শব্দের ব্যবহার করেছি। আমরা পেয়েছি নবারুণ ভট্টাচার্যের বিভিন্ন গল্প কথা, তিনি কোথাও কৃপণতা করেননি, যেখানে যে শব্দটি প্রয়োগ করা দরকার সেই শব্দটি সেখানে ব্যবহার করে গেছেন। আমরা কিন্তু সেটা খুব রিয়ালিস্টলি, মানে খুব আনন্দের সঙ্গে সেই লেখাগুলো, সেই সাহিত্যগুলো আমরা কিন্তু গ্রহণ করেছি। আজও কিন্তু আমাদের কাছে এইসব লেখাগুলো কিন্তু এখনো সমান সমাদর। এছাড়া বলা যেতে পারে যে আমার শৈশবে আমি দেখেছি আমাদের বাড়ি পুরনো চুন সুরকি দিয়ে তখন পিটিয়ে ছাদ তৈরি হতো। যারা ছাদ তৈরি করতে আসতেন এই ছাদ পেটাতে পেটাতে একরকম একটা বিশেষ ধরনের শব্দ ব্যবহার করতেন, ছড়ার মতো করে গানের সুরে, যেই তালে তালে সেই বাড়িগুলো ফেলতেন আর কি ছাদের উপরে। নিশ্চয়ই আপনারা জানেন, যারা বয়স বেশি আমার থেকে বা আমার মতো, তারা বোধহয় দেখেছেন অনেকেও। এছাড়াও আগে টিউবওয়েল কোথাও হতো, টিউবওয়েল পুঁততে গিয়ে একটা জোর একসঙ্গে লাগাবার জন্য সেখানে বেশ কিছু অশিষ্ট বাক্য উচ্চারণ করে ছড়ার আকারে, গানের আকারে সেগুলোকে ব্যবহার করা হতো। অতএব এগুলো খারাপ বলতে খারাপ। আবার গ্রামে গঞ্জে এখনো যদি যান, আপনি নদীয়ার প্রত্যন্ত গ্রামে কিংবা মুর্শিদাবাদে, বীরভূমে, সেখানে দেখবেন এক ধরনের ভাষা খুব প্রয়োগ হয়, যে ভাষাগুলোতে তারা ভালো বুঝে নিতে পারে, কিন্তু সেই ভাষাগুলো শুনতে কিন্তু ভালো লাগে। আমরা যারা ভদ্রলোক হয়েছি ওসব ভাষা শুনলে কানে কানে আঙুল দিতে ইচ্ছা করে, একটি ভাষা, কিন্তু ভাষার মানেগুলো কিন্তু আমরা জানি, কিন্তু আমরা বলি না, আমরা বলবো না, কারণ আমরা ভদ্রলোক হয়ে গেছি। এখন এই ভাষাগুলোকে সংগঠিত করে, সংকলিত করে একটি পুস্তকের মাধ্যমে এই যে আমাদের গোপালবাবু এটা প্রকাশ করবার যে চেষ্টা করছে, এটা সত্যি অনেক বাঞ্ছনীয়। একটা অভিনন্দন জানাই তাকে, অত্যন্ত ভালো কাজ। আমার ধারণা এই বইটি যথেষ্ট পাঠক মহলে সমাদর পাবে, সবাই আগ্রহের সঙ্গে এটা পড়বেন, এই আর কি।
সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জীব দত্তকে, যার আহ্বানে আজকে এরকম একটা মহতী অনুষ্ঠানে আমরা আসতে পারলাম। আমার সঙ্গে এসেছেন স্বপন সাহা, কবি স্বপন সাহা। ও না নিয়ে আসলে আমার শরীরটা ভালো না, আমার আশা হতো না। আমি অত্যন্ত কৃতজ্ঞ সকলের সঙ্গে যে মিলিত হতে পেরে। সকলকে ধন্যবাদ। নমস্কার। বক্তব্য রাখার মানুষ নেই, সেখানে আমাকে একটু বলতেই হচ্ছে। আমি প্রথমেই মানে উপস্থিত সভাপতি মহাশয়, উদ্যোগ মহাশয় এবং বন্ধুকে তাকে আমার অভিনন্দন জানাই। এই কারণেই যে আজকে অনেকদিন পরে যেন আমাদের একটা যাকে বলে সেই ভদ্রতার পাঠিয়ে একটা গুরুত্ব জায়গায় আসতে পারলাম, এটা মনে হলো এই অনুষ্ঠানের মাধ্যমে। কারণ আমাদের যে চলমান জীবন ছিল সেটা এতদিন ধরে যুদ্ধ ছিল। আমার যত ধারণা এই প্রথম বোধহয় একটা বই প্রকাশের অনুষ্ঠান হলো, যদিও একটা হয়েছে কিন্তু এটাও একটা তাদের। আর বিষয়টা তো একদমই ব্যতিক্রমী। আমরা নদিয়া জেলার লোক, নদিয়া জেলার মানে আমরা শুনেছি ছোটবেলা থেকে সবচেয়ে খারাপ গালাগালি হলো হ্যাংরামে ছিটিয়ে দেবো, এটা নাকি খুব খারাপভাবে বলাটা খুব খারাপ ছিল। এটার মধ্যে একটা রিচুয়ালিস্টিক ব্যাপার ছিল, সেটার দিক দিয়ে খারাপ এবং ভাষার দিক দিয়েও নাকি খারাপ। এর থেকে খারাপ মানে ভাষা আমরা শুনিনি, কিন্তু পরবর্তীকালে শুনেছি অনেক রকমভাবে, অনেক জায়গা থেকে শুনেছি। আমি গ্রন্থাগারিককে আরেকটা দিক বলবো, তিনি তার পরিধির কথা বলেছেন, সেটা খুবই ভালো, কিন্তু আরও অনেক বিষয় আছে। আমার একটা অভিজ্ঞতা আমি বলছি যে এই অনেক রকম এই আমরা আজকাল তো এই নেট ব্যবহার করি বা মোবাইল ব্যবহার করি, মোবাইলে কিন্তু বেশ কিছু স্ল্যাং কথা আসে, দেখা যায় নানা দিক থেকে নানা রকম আসে আর কি, সেগুলো দেখি আর কখনো কখনো আমি নোট করে রাখি যে এইটা এরকম বলে, এটা তো এরকম বলে, এইভাবে নোট করে রাখি। আপনারা সেটাও দেখতে পারেন, এটা একটা দিক। আর আরেকটা সাবধানতার কথা বলি, আমরা একটু ওই আমাদের একটা ফিল্ড ওয়ার্ক করার মাঝে মাঝে গ্রামে গঞ্জে বলি বা প্রত্যন্ত গ্রামে যাই, এরকমভাবে আমাদের উত্তরবঙ্গে যাওয়ার অভিজ্ঞতা আছে। সেখানে গিয়ে আমরা একটা বাধার সম্মুখীন হয়েছিলাম বা অপদস্থ হওয়ার সম্মুখীন হয়েছিলাম। আমাদের এই তথাকথিত গাঙ্গেয় উপত্যকার কোনো একজন বাংলা সাহিত্যবেত্তা, তিনি একটা কথা লিখেছিলেন যে কোচবিহারের লোক সম্পর্কে, যে ওরা প্রায় ভাষায় কথা বলে, এবং আমরা যখন কাজ করতে যাই তখন এই কথাটা তুলে আমাদেরকে ওরা প্রায় গালাগালি দিয়েছিল তো ওদের ভাষায়, এবং সেটা ওরা বলছে যে আমরা নাকি ওদের গালাগালি এই শব্দটা ব্যবহার করি, কিন্তু এই শব্দটা অত্যন্ত নমনীয় শব্দ এবং খুব স্নেহের শব্দ। বাহে মানে ওরা বাবাহে বলে, মানে জুনিয়রদের বাহে বলে, বাহে এটা করে দেয়, বাহে ওটা করে দেয়। সেটা যে ভাষা হতে পারে, এটা কেন যে ইনি ব্যবহার করেছিলেন না জানার পরটা কি দাঁড়িয়েছিল, সেটা আমরা সম্মুখীন হয়েছিলাম। এটাও আমরা একটু, আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত অনেক ক্ষেত্রে। আমাদের অগ্রজ বললেন যে এক দেশের বলি আর এক দেশের দামি, এরকম ব্যাপারটাও মাথায় রাখতে হবে। অনেক প্রসঙ্গ এসে যায়, অনেক কথা এসে যায়, এসব কথা আলোচনা করতে গেলে। আজকে এই পর্যন্ত, আবার ভবিষ্যতে পরিণত কথা। নমস্কার। তাদেরকেও একটু সম্মান জানিয়ে বলছি, মানে এই মাইকের সামনে দাঁড়ানোটা আমার পক্ষে খুব কষ্টদায়ক ব্যাপার, জোর করে দাঁড় করিয়ে দিত। আমরা আজকে এখানে আমন্ত্রিত আমার করা সাগর উজানের সহযাত্রী নামে সংগঠনে জড়িত আছি। নাম করা কিছুই নেই, আমরা সামাজিক যে কোনো কাজের সঙ্গে জড়িত থাকার চেষ্টা করি। কিছুদিন হলো আমরা একটা ম্যাগাজিন প্রকাশ করেছি, সাহিত্য নির্ভর ম্যাগাজিন। আগামী দিনে চেষ্টা থাকবে যে সেটাকে বিভিন্ন ধরনের লেখাপত্রের মধ্যে দিয়ে সেটাকে আরো সমৃদ্ধ করার। এই বইটি বা এই সাবজেক্ট নিয়ে সত্যি কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আমি যেটা বলতে পারি আমার নিজের অনুভূতিটা। আমি আমাদের স্কুল জীবন চিরানোর পরেই
গোপালদার সঙ্গে পরিচয় হয়েছিল। সেই সময় একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম। সম্ভবত গোপালদার কন্ট্যাক্ট ছিলাম আমি, ফলত গোপালদার সঙ্গে সেই সময় ঘনিষ্ঠভাবে মেলামেশা করার সুযোগ হয়েছে। এই সুযোগের সুবাদে গোপালদাকে কিছুটা কাছ থেকে দেখতে পেরেছি। যে আমি খুব অবাক হয়ে যাই, যে লোকটি কখনো আমাদের বাড়িতে এসছে তার গেঞ্জি ভুলে গেছে, কখনো তার রুমাল ভুলে গেছে, এমনকি তার নিজের ছুটি কোনটা সেটা ভুলেও আমরা আবার ছুটি করে চলে গেছে। সেই লোকটি এভাবে মুড়ি পুরানোর মতো করে এক একটি শব্দ ঘুরিয়ে সেটাকে নিয়ে গবেষণা করে সেটাকে ধারণ করে রেখে এভাবে সবার সামনে তুলে ধরতে পারবে, এই তুলে মনের লোকটি এটা ভাবতে পারে। আমরা বন্ধুবান্ধব মহলে গোপালদার আড়ালে আবদালে কেউ কেউ খ্যাপা, গোলমন ইত্যাদি বলে থাকতো। পাগল, এখন তো এগুলো সবসময় একটু ভালো। হ্যাঁ, এই সম্পর্কে বলতাম গোপালদার একটু খাদের কিনারা থেকে একটু লোক কীভাবে কামব্যাক করতে পারে। আমার কাছে গোপালদাটা সবচেয়ে বড় ব্যাপার। যে লোকটি তার রাজনৈতিক জীবন প্রায় নিজের কেরিয়ার সমস্ত কিছু রাজনৈতিক কারণে ছেড়ে দিয়েছিল, সব কিছু ফেলে গেছিল, ভালো একজন মেধাবী ছাত্র হিসাবে অনেক কিছু করতেই পারত, জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজ করতেও হয়েছে, কিন্তু সে তার ভালো জায়গা ভালোবাসার জায়গাটাতে আবার ফিরে আসতে পেরেছে। এইভাবে কামব্যাকটা সত্যি এটা গোপালদার পক্ষেই সম্ভব। তাদের কিনারা থেকে কীভাবে ফিরে আসবে এটা আমরা দেখলাম, শিখলাম। আশা করব এই গবেষণামূলক বইটা আগামী দিনে যারা গবেষণা করবেন, এই নিয়ে চর্চা করবেন, তাদের কাছে একটা পাথর হয়ে গর্বিত মনে হচ্ছে যে যে বইটার প্রথম থেকে প্রায় ছিলাম, জানতাম, চেষ্টা করছে এরকমটা প্রকাশ হয়েছে। দীর্ঘদিনের অত্যাবসায় না থাকি এটা সম্ভব ছিল না। আমি চাই গোপালদা এরকম আত্মাবল হয়েই থাকুক, এরকম খ্যাপা হয়েই থাকুক। এই ধরনের লোকের সমাজে খুব দরকার রয়েছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রী তরুণ বিশ্বাস মহাশয়। আজকে ঠিক আছে, আজকে শুভ মহাষষ্ঠী। আপনারা সবাই বৈচিত্র্যের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদের সকলকে ধন্যবাদ। গোপাল শর্মার এই বইটার ক্ষেত্রে অনেক ইতিহাস আছে। উনি দীর্ঘ 14 বছর ধরে গবেষণা করেছেন এবং নদিয়া জেলার বইমেলাতে আমার সঙ্গে আলাপ হয় সন্দীপ দেওয়ার মাধ্যমে, এবং সেখানে যখন শুনি এইরকম টাইপের এইরকম বিষয়, এই বিষয় নিয়ে একটা বই গোপালদা করতে চাইছে, তখন আমি আগ্রহ প্রকাশ করি এবং সেটা 2019 সাল। এই 2019 থেকে 2021-এর মধ্যে দীর্ঘ 2.5 বছর ধরে কাজ করে, এবং উনি না থাকলে বোধহয় বইটা সম্ভবও হতো না, কারণ উনি দীর্ঘ সময় ধরে তারা দিয়েছেন। এবং হচ্ছে 2020 করোনা কালকালে উনি কৃষ্ণনগর থেকে গাড়ি করে এসে আমাকে নিয়ে কলেজ থেকে এসে কম্পোজ করবার জন্য এই যে কালাদাটা দিয়েছেন, এটা সম্ভব ওনার পক্ষেই সম্ভব হয়েছিল। এবং এই বইটা যে আমরা করলাম এবং সেটা আগামী দিনে পাঠকের কাছে সমাদৃত হলে সব থেকে বেশি খুশি হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। লেখক যখন ওখানে বলছিলেন আমি মুগ্ধ বিস্ময়ে তাকিয়েছিলাম, কেননা এই বইটি প্রকাশের খবর আমার কাছে অপ্রত্যাশিত। মাত্র 3-10 আগে যখন আমাকে জানিয়েছেন, ওনার সঙ্গে আমার পরিচয়টা 4 বছর হয়ে গেছে। তো
তার ভিতরে আমি এইটুকু জানতে পেরেছিলাম, আজকে উনি বললেন আপনাদের সামনে 15 বছর ধরে উনি এটার পিছনে কাজ করছেন। তো এটা হচ্ছে একটা বিরল মনঃসংযোগ, বিরল প্রতিভার লক্ষণ। যারা এই ধরনের কাজ করতে পারেন, আমরা হয়তো অনেকে পড়াশুনো করি, কেউ প্রয়োজনে করি, তাদের যাকে বলা হয় পেশা, প্রফেসররা যেমন করতেই হয়, শখে করি, কিন্তু একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লেগে থেকে একটা বই আকারে প্রকাশ করা, এটা একটা বিরল প্রতিভা। তো এই ধরনের প্রতিভা যিনি দেখান, তার দিকে মুগ্ধ বিষয় তাকিয়ে না থেকে কোনো উপায় নেই। আর তারপরে আমার থেকেও অকুণ্ঠ ভাষায় যা প্রশংসা করলেন মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যুঞ্জয় মিত্র মশাই। বইটি আমি আগে হাতে পাইনি, এখানে এসে এইখানে পূজা দেখলাম। তাদের বইটির অন্তত দুই একটা বৈশিষ্ট্য আপনাদের আমি বলতে পারি। সাধারণভাবে অভিধান যেভাবে তৈরি হয় তার থেকে একটা অন্য আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে 172 পাতা জুড়ে লেখক যাকে বলা হয় একটা তাত্ত্বিক আলোচনা করেছেন। এটা খুব সহজ ব্যাপার নয়। এটাই আমার মনে হয় একটা অভিধানের যা কাজ, সেটার পরেও এটার সঙ্গে আরও ছাত্রছাত্রী থেকে গবেষক প্রত্যেকে উপকৃত হবেন। মানে একটা বিতর্ক শুরু হলে, একটা তাত্ত্বিক বুনিয়াদ শুরু হলে সেখান থেকে এগিয়ে যাওয়াটা খুব সহজ। দ্বিতীয় কথা, বইটির বিন্যাসের মধ্যে দেখলাম যেটা লেখক আপনাদের বললেন যে আলাদা আলাদা, বিশেষ করে ঝাড়খণ্ড, পূর্ব বাংলা ইত্যাদি ভাগ করেছেন, বিভিন্ন পেশার নাম করে ভাগ করা রয়েছে। অন্তত দেখলাম আমি 20-30টার বেশি পেশার কথা রয়েছে। এটা খুব সহজ কাজ নয়। একটা মানুষ কৃষক থেকে একসঙ্গে মানে আমাদের কালীপ্রসন্ন সিংহ যেমন লেখার সময় 4 জন পণ্ডিতকে নিয়োগ করে দিতেন, তিনি লিখছেন, বা মধুসূদনের যে উদাহরণ আছে, সেরকম এনার কত সহযোগী ছিল আমি জানি না। একা এই কাজ সম্পন্ন করা খুব কঠিন কাজ। এছাড়া এই বই বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কেননা বইটা পড়ার সুযোগ পাইনি। তবে বইটা পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং এই সুযোগে আমি শুধু লেখককে নয়, অনেকেই বললেন প্রকাশককেও ধন্যবাদ জানাতে চাই। কেননা এই ধরনের প্রকাশকরা অত্যন্ত কষ্ট করে সম্ভবত এই কাজ চালিয়ে যান। তিনি এখানে আছেন, আশা করি তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আর এই বাংলা ভাষা, যাকে মান্য ভাষা বলা হয়, এবং উপভাষা, এর একটা দ্বন্দ্ব পেকে উঠেছে, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেকেই আলোচনা করতে হবে, পক্ষ নিতে হবে, সত্য নিরূপণ করতে হবে। এখানে কিছু আলোচনা হলো, তার বিষয়ে তার মধ্যেও আমি বিতর্কের সন্ধান পেয়ে, কিন্তু এটা আমার বিতর্ক করার জায়গা না। কিন্তু সভাপতি নির্বাচন করা হয় সাধারণত চুপ করে দেওয়ার জন্য। আমি এমনি বলেছিলাম যে আমার কিছু বলার নেই, কারণ ভাষা এবং আঞ্চলিক ভাষা বিষয়ে আমি কিছু আলোচনা হয়তো করতে পারতাম, আমার মাথার মধ্যে ছিল, কিন্তু স্ল্যাংটা যাকে বলা হয় হার্ড ফ্যাক্ট অঙ্কের ভাষায়, অর্থাৎ চলে এসে হঠাৎ করে আমি জানতাম, ভাবতেও পারি যে এটা নিয়ে কী বলা যেতে পারে। আজকে এখানেই কিছু উপাদান পেয়ে গেলাম। যেমন যদি আলালি ভাষা নিয়ে আলোচনা করা হয়, তার সঙ্গে স্ল্যাংয়ের হয়তো একটা সাহায্য করে তার একটা সমর্থ কিছু করে আলোচনা করা যেতে পারে। তো সেইগুলো এখানে আগে করার সময় বা সুযোগ নেই। পরবর্তীকালে হয়তো হবে, বিতর্ক হবে, আশা করি তখন অবশ্যই আমাদের বিতর্ক হবে, কিন্তু বিতর্ক করতেই হয় সত্য নিরূপণ করার জন্য। তো আমি এইটুকুই আপনাদের সামনে বললাম। আর আপনাদের আত্মীয়রা বলে যেমন সব জ্ঞান রয়েছে, এই বলে আমি শেষ করলাম।
যাবে? নমস্কার। আজকে পুজোর শুভ মহাষষ্ঠী। আপনারা সবাই মসজিদের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। গোপাল শর্মার ওই বইটার ক্ষেত্রে অনেক ইতিহাস আছে। উনি দীর্ঘ 14 বছর ধরে পড়াশোনা করেছেন এবং নদিয়া জেলার বইমেলাতে আমার সঙ্গে আলাপ হয় সমিতির মাধ্যমে। এবং সেখানে যখন শুনি এরকম টাইপের এরকম বিষয়, এই বিষয় নিয়ে একটা বই গোপালদা করতে চাইছেন, তখন আমি আপনারা আজকে আপনাদের বহু মূল্যবান সময় এখানে এসে ব্যয় করলেন, আমাদের সঙ্গে কাটালেন এবং সব থেকে বড় কথা একটি ব্যতিক্রমী গ্রন্থ, একটি ব্যতিক্রমী বই আজকে প্রকাশিত হলো এবং আশা করছি সকলেই এই বইটা পড়বেন, কারণ এটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। একটু আলাদা উপন্যাস, ছোট গল্প, কবিতা, অনুগল্প বা অন্যান্য কিছু থেকে অনেকটাই আলাদা। একটা ভিন্ন স্বাদ পাওয়ার জন্য আমি উপস্থিত সকল সদস্যগণ, সকল অতিথিদেরকে আন্তরিকভাবে আমি অনুরোধ করছি যে আপনারা সকলে এই বইটা পড়বেন এবং আপনাদের বহু মূল্যবান মতামত গ্রন্থকার শ্রী গোপাল কৃষ্ণ শর্মা মহাশয়কে জানাবেন। এই বলে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি। সকলকে শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন।